লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা আমাদের আলোচনা কেন্দ্রীভূত রাখবো দুটো শব্দ উপর। এক হলো গ্রিপ, GRIP, এবং অপরটি হলো গ্রাস্প, GRASP। এই দুটি শব্দই নাউন হিসাবে বসতে পারে এবং ট্রানজিটিভ ভার্ব হিসাবে বসতে পারে। এদের অর্থগত মিল হলো এইরকম, যেটা দুজনেই হাত দিয়ে কোনো কিছুকে শক্ত করে ধরার অর্থ প্রকাশ করে এবং আমাদের ব্রেনের ক্ষমতা দিয়ে বা প্রতিভার ক্ষমতা দিয়ে কোনো কিছুকে বুঝতে পারার ক্ষমতাটাও প্রকাশ করে। তো এবার এটা যখন নাউন হিসাবে ব্যবহৃত হবে তখন এদের দুজনের আগেই এ ব্যবহৃত হবে, অর্থাৎ এ গ্রিপ হবে বা এ গ্রাস্প হবে। তো এরা যখন নাউন হিসাবে ব্যবহৃত হবে তখন এদের আগে ভার্বের কাজ করবে যারা, তারা হলো হ্যাভ ভার্ব, কখনো টেক ভার্ব, কখনো স্ট্রেংথেন, STRENGTHEN, 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 tighten, TIGHTEN। এইরকম বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন ভার্ব ব্যবহৃত হবে। কখনো ব্রেকও ব্যবহৃত হতে পারে, BREAK। আমরা একটা একটু করে উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করি। যেমন ধরে নেওয়া যাক, এর আগে তো আমরা বললাম যে হাত দিয়ে কোনো কিছু ধরার অর্থ প্রকাশ করবে এবং তখন এটা নাউনও হবে, ট্রানজিটিভ ভার্ব হবে, গ্রিপও হবে, গ্রাস্পও হবে। যেমন একটা ছেলে একটা গাছের ডাল খপ করে ধরে নিল এবং প্রাচীর লাফ খেয়ে টপকে গেল, তাহলে এর ইংরেজিটা কী হবে? তো এখানে ধরছে, এখানে হঠাৎই ধরছে, খপ করে ধরছে, ফলে এই গ্রিপের আগে ভার্ব হিসেবে আমরা টেক দেব। তো ছেলেটি ধরলো, তার দি বয় টুক এ গ্রিপ, দ্য বয় টুক এ গ্রিপ। এবার যাকে ধরবে সেটা কিন্তু অনের পরে বসবে। এগুলো কিন্তু যারা কম্পিটিশন পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই দরকার এই ব্যাপারগুলো বোঝা, যে এই এক বচন নাউনের পরে এ বসছে, সর্বদা এ বসে, কিন্তু কখনো বহু বচন হয় না এই অর্থে। এবং যাকে ধরছে সেটা কিন্তু অনের পরে বসছে। আর এই যে আমরা টুক দিলাম, বাংলাতে কিন্তু আমরা এই টুকের মানে গ্রহণ করা বলতে পারি না। আমরা গ্রিপকে গ্রহণ করলে বলবো, ধারণটাকে গ্রহণ করবো, এরকম বলবো যে ছেলেটি গাছের ডালের ধারণটাকে গ্রহণ করলো। কেমন বাংলাটা কেমন এলোমেলো মনে হচ্ছে, কিন্তু বাংলা নিয়ে বাংলা, ইংরেজি নিয়ে ইংরেজি। আবার আমরা বাক্যটাতে ফিরে আসি। দি বয় টুক এ গ্রিপ অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি অ্যান্ড জাম্পড, লাফিয়ে গেল। কার উপর দিয়ে গো? যার উপর দিয়ে হবে সেটা ওভার পরে বসে, ওভার দি ওয়াল। এই একইভাবে আমরা গ্রাস্প অর্ডারকে বসাতে আমরা পারবো একই প্যাটার্নে। তাহলে বাক্যটি কী হবে? দ্য বয় টুক এ গ্রাস্প অন দ্য ব্রাঞ্চ অফ দি ট্রি অ্যান্ড জাম্পড ওভার দি ওয়াল। এই একই অর্থে এই গ্রিপ এবং গ্রাস্প শব্দটিকে আমরা ট্রানজিটিভ ভার্ব হিসেবে বসাতে পারবো। তখন আর টুক বসানোর দরকার হবে না, সরাসরি গ্রিপড, GRIPPED, বা গ্রাস্পড, GRASPED ব্যবহৃত হবে। অর্থাৎ তখন গ্রিপড দিয়ে বাক্যটি হবে দ্য বয় গ্রিপড দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি অ্যান্ড জাম্পড ওভার দ্য ওয়াল। আর গ্রাস্প দিয়ে করলে বাক্যটি তখন এরকম হবে দ্য বয় গ্রাস্পড দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি অ্যান্ড জাম্পড, JUMPED, ওভার দি ওয়াল, WALL। আরেকটা বাক্য আমরা দেখি যে
কাউকে যদি খুব শক্ত করে ধরা হয়, ও যদি ওটা পছন্দ না করে, তো ওটা থেকে তো নিজেকে ছাড়ানোর চেষ্টা করবে, তাহলে তখন বাক্য হবে এই চেষ্টা করা বা সংগ্রাম। একটা ধরুন আমি একটা শিশুকে খুব ধরেছি টাইট করে, আমার হাত থেকেও পালাবে, তো তখন বাক্যটি কী হবে? শিশুটি সংগ্রাম করছে কি কাজ করতে? আমার গ্রিপ থেকে নিজেকে মুক্ত করতে। তো কী হবে? দি বয় স্ট্রাগলড। দি বয় নয়, চাইল্ড দিলে বুঝি বেশি আমাদের বাস্তবের সঙ্গে মিল খায় কথাটি। শিশুটি কী কাম করছে? আমার গ্রিপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। কী হবে? এই চেষ্টা করা অর্ডটি আমরা ট্রাইও দিতে পারি। আচ্ছা, ট্রাইই দিলাম। দ্য চাইল্ড ট্রাইড, চেষ্টা করেছিল, টু ফ্রি হিমসেলফ, নিজেকে মুক্ত করতে, ফ্রম মাই গ্রিপ, আমার গ্রিপ থেকে, আমার ধারণ থেকে, আমার কবল থেকে। অ্যান্ড হি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু রান অ্যাওয়ে, পালিয়ে যেতে। তো এই যে অর্থ আমরা দিলাম গ্রিপ, এই একইভাবে এই গ্রিপের বদলে আমরা গ্রাস্পও বসাতে পারবো। তাহলে তখন বাক্যটি কী হবে? দি চাইল্ড ট্রাইড, চেষ্টা করেছিল, টু ফ্রি হিমসেলফ, নিজেকে মুক্ত করতে, ফ্রম মাই গ্রাস্প, অ্যান্ড হি ওয়ান্টেড টু রান অ্যাওয়ে। আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি। এখানে একটা প্রশ্ন হয়তো বা থেকে যেতে পারে যে কেউ যদি এরকম করে যে আমার কবল থেকে নিজেকে, আমার গ্রিপ থেকে নিজেকে মুক্ত করো, ছাড়িয়ে নিতে পারলো। এই যখন গ্রিপ থেকে ছাড়িয়ে নেবে, ছাড়িয়ে নেওয়াটা, তখন আমরা এখানে ভার্ব হিসাবে ব্রেক বসাতে পারি। যেন ওই চাইল্ডের কথাটা যদি ধরি, তো কী হবে? শিশুটি কী করলো? আমরা গ্রিপটাকে ভেঙে দিল, বলবো হয়তো। আমরা যদি বাংলাতে হোক এইরকম বাংলা বাক্য আমরা ব্যবহার করি না, তবু আবার বলে দিই যে বাংলা নিয়ে বাংলা, ইংরেজি নিয়ে ইংরেজি, যে বাংলাতে আমরা যেই বলি না কারো যে আমার সে, বাংলা হয়তো এরকম বলবো, শিশুটি কী কাজ করলো? আমার গ্রিপ থেকে নিজেকে মুক্ত করলো এবং সে পালিয়ে গেল। ইংরেজিটা হবে দ্য চাইল্ড ব্রক মাই গ্রিফ অ্যান্ড র্যান অ্যাওয়ে, পালিয়ে গেল। আরেকটি বাক্য আমার এই মুহূর্তে মনে পড়ছে, যে যেমন ধরুন আমি এইভাবে বসে আছি, আর পিছন থেকে আমার ঘাড়ে কেউ একটা চাপ দিল, একটা গ্রিপ, মানে বেশ শক্ত করে ঘাড়টাকে আমার ধরেছে, আমি ওই গ্রিপটাকে বা গ্রাস্পটাকে আমি অনুভব করতে পারছি। তখন কি হবে? ইংরেজিতে কী হবে? আই ফেল্ট, আমি অনুভব করলাম এ গ্রিপ, একটা গ্রিপ, একটা ধারণ, একটা পাকড়াও। এই পাকড়ানোর সম্বন্ধে কী কথা প্রযোজ্য? টাইটেন্ড, যেটা শক্ত হয়ে গেছে। কোন জায়গাতে? অন মাই শোল্ডার্স, আমার কাঁধে। আই লুকড আপ, আমি ওপরে চোখ মেলে তাকালাম। আই লুকড, LOOKED, আই লুকড আপ অ্যান্ড শ উজ্জ্বল বাবু ওয়াজ দেয়ার। আসলে আমার কলিগ উজ্জ্বলবাবু আমার সঙ্গে এই আচরণটা যখন তখন করতেন। তাহলে ওর কথা নিয়ে মনে পড়লো, আই শ উজ্জ্বলবাবু ওয়াজ দেয়ার। তো এখানে আমরা গ্রিপকে কী হিসাবে দেখলাম? নাউন হিসাবে দেখলাম। এবার এই গ্রিপকে যদি ভার্ব করতাম, তাহলে সে ভার্ব হিসাবে বসানো যেত, আর গ্রাস্পও এই এখানে প্রয়োগ করা যেত। এই তো এই হাত দিয়ে পাকড়াও করা, ধরা, এই অর্থে আমরা গ্রিপ আর গ্রাস্প শব্দটিকে বসালাম। এখানে আরেকটি বাক্য করা দরকার, যেখানে প্রিপোজিশন ব্যবহারের একটা ব্যাপার রয়েছে, এবং এগুলো পরীক্ষার জন্য খুব দরকার, বিশেষত কম্পিটিশন পরীক্ষার জন্য। যেমন এই যে বাক্যটা যদি কেউ বলে, সে আমার হাত ধরলো, সে আমার হাতের কবজি ধরলো। এই কবজি তো রিস্ট, WRIST। তো হয়তো বলবে যে সে আমার কবজি ধরলো, হি গ্রিপকে যদি ভার্বই করি, তো হি গ্রিপড মাই রিস্ট। বা গ্রাস্প যদি বলি, হি গ্রাস্পড মাই রিস্ট, WRIST। এই বাক্যটা কিন্তু খুব ভালো ইংরেজি হবে না। এটাকে বলতে গেলে এই রকম করে বললে এর বাক্যটির কি বলবো, মাধুর্য বেড়ে যায়। সেটা হলো এইরকম, হি গ্রিপড মি,
সে আমাকে ধরলো, আমার কোন জায়গাটা ধরেছে? অবজেক্টের যেই জায়গাটা ধরা হবে সেটাকে বাই এবং দি এর পরে বসানো যাবে। তো হি গ্রিপড মি বাই দি রিস্ট, WRIST। অথবা যদি এটা গ্রাফ দিয়ে বলি, হি গ্রাফসড মি বাই দি রিস্ট, WRIST। আশা করছি এই ধরা অর্থে, অর্থাৎ হাত দিয়ে ধরা, পাকড়াও করা, এই অর্থে গ্রিফ এবং গ্রাস্প নিয়ে আমাদের আলোচনা হলো। ভার্ব আর নাউন দুই অর্থেই। তবে এবার এই ধরাই নিয়ে একটা পার্থক্যটা আমাদেরকে বলতে হবে যে গ্রাস্প যখন ভার্ব হিসাবে বসবে তখন এর অবজেক্ট কোনো প্রিপোজিশন দেওয়া যাবে না। এর অবজেক্টটা, অর্থাৎ যাকে পাকড়াও করবে, যে মুক্ত হতে পারবে না, সেই নাউনটি গ্রিফ বা গ্রাস্পের পরে প্রিপোজিশন ছাড়াই যুক্ত হবে। কিন্তু গ্রিফ যখন ভার্ব হিসাবে বসবে তখন এটি ট্যানজিটিভও হতে পারে, ইনট্যানজিটিভও হতে পারে। যেমন ধরে নেওয়া যাক যে একজন সিঁড়ি দিয়ে নামছিল, তো সিঁড়িতে নামতে নামতে হঠাৎ কী হয়েছে, ব্যালেন্স হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গিয়েছে। তখন কী কাজ করে, সে কী কাজ করলো, ওই রেলিংটাকে শক্ত করে ধরলো এবং নিজের ব্যালেন্সটাকে সুদৃঢ় করার জন্য কিছুক্ষণ ধরেই ওই রেলিংটাকে ধরে রাখলো। এইরকম পরিস্থিতিতে, অর্থাৎ যখন অবজেক্টকে ধরে রাখবে নিজের ব্যালেন্সটা বজায় রাখার জন্যে এবং এটা খানিকটা স্থায়ী হবে, তখন এই গ্রিপ কিন্তু ভিআই হয়ে যাবে। তখন অবজেক্ট বসবে অন টু এর পর। এই যে এইরকম সে রেলিংটাকে নিজের ব্যালেন্স বজায় রাখার জন্য, ভারসাম্য বজায় রাখার জন্য ধারণ করলো কিছুক্ষণের জন্য, তখন ইংরেজিটা হবে এইরকম, হি গ্রিপড অন টু দি রেলিং। যদি দুই হাতে ধরেছিল তাহলে উইথ বোথ হিজ হ্যান্ডস, এটাও বলতে আমরা পারি। আবার বাক্য রিপিট করি, হি গ্রিপড অন টু দ্য রেলিং উইথ বোথ হিজ হ্যান্ডস। দেখুন বোথের পরে হিজ দিলাম, কিন্তু হিজ বোথ করলাম না, বোথ হিজ হ্যান্ডস। তার দুই হাত দিয়ে কী কাজ করলো, রেলিংটাকে শক্ত করে ধরলো। এবং এটা কিন্তু না বলা যে কথাটা থেকে গেল, সে এই ধারণটা যেহেতু অন টু বসে আছে, খানিকটা স্থায়ী হয়েছে, কিছুক্ষণ ধরে চলেছে এবং নিজেকেও ওইখানে স্থিতিশীল করে দেওয়ার প্রয়াস পেয়েছে। আবার গ্রিপের পরে অ্যাটও ব্যবহৃত হয়। গ্রিপের পরে অ্যাট কখন হবে, তো যখন ওই যে গ্রিপ করছে, যে শক্ত করে কোনো কিছুকে ধরছে, তার মধ্যে যদি কোনো একটা তীব্র আবেগ দেখা দেয়, আবেগের বশে, অতটা ব্যালেন্সের জন্য নয়, ওটা আবেগের বশে, আবেগের তীব্রতায় কোনো কিছুকে বেশ শক্ত করে দু হাত দিয়ে ধরেছে বা এক হাত দিয়ে ধরেছে, তখন কিন্তু গ্রিপের পরে অ্যাট হবে। যেমন একজন চেয়ারে বসেছিল, চেয়ারে বসে বসে কিছু ভাবছিল, ভাবতে 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 নতুন এক জগতে চলে গেছে, আবেগময় জগতে, এবং এত আবেগের তীব্রতা ওর ভিতরে জেগেছে যে সে যেন অস্থির হয়ে উঠেছে। তখন ওই চেয়ারের হাতলটাকে বেশ শক্ত করে ধরেছে। তখন এই পরিস্থিতিতে ইংরেজি হবে হি গ্রিপড হার্ড, HARD। সে শক্ত করে ধরলো, হার্ড করে ধরলো। এবার প্রিপোজিশন অ্যাট হয়ে যাবে অবজেক্টটাকে, অ্যাট দ্য আর্মস, হাতলটিকে কার, অব দি চেয়ার। আর্মস বানান ARMS, অব দি চেয়ার। আমরা চেয়ার বানান জানি CHAIR। এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ে গেল গ্রাস্প নিয়ে, GRASP। এও ভিআই কিন্তু হয় কখন, যখন ধরুন পাশ দিয়ে কেউ যাচ্ছে, তাড়াহুড়ো করে কিছু ওকে ধরলো, তখন কিন্তু যাকে তাড়াহুড়ো করে ধরলো সেই কিন্তু তখন অ্যাটের পরে বসবে, বা যে জিনিসটাকে তাড়াহুড়ো করে ধরছে সেটা অ্যাটের পরে বসবে। যেমন ধরে নেওয়া যাক যে আমি কী কাজ করলাম, আমি আমার বন্ধুর শার্টটাকে ধরে নিলাম। যখন সে কী কাজ করছিল, আমার পাশে দিয়ে খুব তাড়াহুড়া করে যাচ্ছিল, তা আমি ধরলাম আই গ্রাস্পড, GRASPED, অ্যাট দ্য শার্ট অফ মাই ফ্রেন্ড। কাকে ধরেছি, আমার বন্ধুর শার্টটাকে ধরেছি। কখন, অ্যাজ, যে সময়ে, হি রাস্ট
RUSHED, হে রাস, সে তাড়াহুড়ো করে ছুটেছিল। পাস দিয়ে মি, আমার পাস্ট, এখানে পাস্ট মানে পাস দিয়ে PAST, পাস্ট মে। আবার বাক্যটি রিপিট করি যে I grasped at the shirt of my friend as he rushed, RUSHED, past me। এবার আমার হাতটাও করতে পারি, যে যদি বলি মাই হ্যান্ডস আর গ্রাসপিং, আমার হাতে তাড়াহুড়ো করে ধরার চেষ্টা করছিল, কাকে? অ্যাট দ্য শার্ট অফ মাই ফ্রেন্ড, চলমান দিলাম এখানটায়, কন্টিনিউয়াস চেঞ্জ করে দিয়েছি। মাই হ্যান্ডস আর গ্রাসপিং অ্যাট দ্য শার্ট অফ মাই ফ্রেন্ড অ্যাজ হি রাস্ট পাস্ট মি। তাহলে এই হাত দিয়ে ধরা ব্যাপারটা আমরা আলোচনা করে নিলাম। এইবার এই যে ব্রেন দিয়ে ধরা কোনো কিছুকে, সেই অর্থেও গ্রিফ আর গ্রাস্প নাউনও হবে, ট্যানজিটিভ ভার্বও হবে, একই কথা প্রযোজ্য। দুটোরই আগে এ বসবে, এবং যে ব্যাপারটাও বুঝতে পারবে সেটা অনেক পরে বসবে যখন গ্রিপ আর গ্রাস্প নাউন হিসাবে ব্যবহৃত হবে। আর ভার্ব যখন হবে তখন এরা ট্যানজিটিভ হবে, এবং যেটাকে বুঝতে পারবে, মাথাতে যেটা ঢুকে যাবে, ব্রেন যেটাকে ধরে নিতে পারবে, সেটা প্রিপোজিশন ছাড়াই অতিরিক্ত যুক্ত হয়ে যাবে অবজেক্ট হিসাবে। এইখানে আর একটা স্মরণীয়, যে গ্রাফ যখন এই অর্থে, মানে এই ব্রেনের ধারণ অর্থে যখন ব্যবহৃত হবে, তখন যেটাকে ধারণ করবে সেটাকে অনের পরে বসানো যাবে, তবে অফের পরে বসানো বেশি ভালো। পরীক্ষা যদি দেখেন যে গ্রাস্প নাউন হিসেবে বসেছে, ওর পরে অফ দেয়া আছে অবজেক্ট আর অনও দেয়া আছে, অর্থাৎ যেটা ব্রেনের ধরে নিয়েছে, যেটা ব্রেনে বুঝতে পেরেছ, যেটা ব্রেনে ঢুকে গেছে, সেটাকে এক অপশানে অফের পরে বসানো আছে, আরেকটি অপশানে অনের পরে বসানো আছে। তখন যে অপশানে অফ দেয়া আছে সেটাই আপনি নির্বাচন করবেন, কারণ এই যে গ্রাস্পে নাউনের পর যেটা মাথাতে ঢুকে গেল সেটিকে অফসে বসানো ইজ মোর কমনলি ইউজড, এটা বেশি বেশি ব্যবহৃত হয়ে থাকে। এবার উদাহরণ নিই আমরা। সে এই নতুন তথ্যটি ভালোভাবেই বুঝতে পেরেছে, বাংলা নিয়মে বাংলা, ইংরেজি নিয়মে ইংরেজি। আমরা যদি এটাকে নাউন দিয়ে করি তাহলে কি দিব? হি হ্যাজ গট, GOT করলাম, হি হ্যাজ গট এ গুড গ্রিপ, সে যেহেতু ভালোভাবে বুঝতে পেরেছে বললাম, হি হ্যাজ গট এ গুড গ্রিপ অন দ্য নিউ থিওরি, নতুন মতবাদটাকে, নতুন তত্ত্বটাকে সে ভালোভাবে বুঝতে পেরে নিয়েছে। এখানে করলাম গ্রিপটাকে আমরা নাউন হিসাবে ব্যবহার করলাম। তো এবার ভার্ব যদি করি তাহলে ভার্বটা হবে এরকম, যে হি গ্রিপড দ্য নিউ থিওরি, সব সাবজেক্ট করে দিলাম, ওয়েল বা ভেরি ওয়েল, খুব ভালোভাবে সে নতুন থিওরিটাকে বুঝতে পেরেছে। এবার এটা যদি গ্রাস্প দিই তাহলে কি হবে? ওই একই রকম, হি হ্যাজ গট এ গুড গ্রাস্প, সে পেয়ে গেছে এ গুড গ্রাস্প, GRASP। এবার যেটা ওর মাথাতে ঢুকেছে সেটা বললাম অফের পরেও দেওয়া যাবে, অনের পরে দেওয়া যাবে, অফ দ্য নিউ থিওরি। আর যদি আমরা এটা অন দিয়ে বলি তা বাক্যটা কী হবে? হি হ্যাজ গট এ গুড গ্রাস্প অন দ্য নিউ থিওরি। তবে স্মরণীয়, আমরা কোনটাতে বেশি চুজ করব? অফটাকে আমরা চুজ করব, যদি এই দুটোর মধ্যে একটা আমাদের নির্বাচন করতে হয়তো। এই দুই ক্ষেত্রেই, অর্থাৎ বুদ্ধি শক্তির দ্বারা, বৌদ্ধিক শক্তি দিয়ে ধারণ বা হাতের শক্তি দিয়ে ধারণ, এই দুই ক্ষেত্রে গ্রিফ আর গ্রাস্পের অর্থগত মিলন আছে। যেখানে গ্রিফ নিজস্বতা নিয়ে ব্যবহৃত হয় সে ব্যাপারগুলো এখন আমরা দেখি। এটাও পাকড়াও করার মধ্যেই পড়ে। একটা টায়ারের তো হাত নেই,
যে এখানে গ্রাস ব্যবহৃত হবে, এখানে গ্রিফই ব্যবহৃত হবে। একটা টায়ার পিচ্ছিল রাস্তা দিয়ে চলছিল, তো টায়ার পিছলে যায়, তো টায়ার পিছিয়ে যায়, কিন্তু টায়ারের যে ধারগুলো থাকে ওই ধারের কারণে কী হয়ে যায়, ওই ধারের কারণে ওই টায়ারটা পিছলে না গিয়ে নিজেকে বা ওই বাসটাকে বা যানবাহনটিকে স্থিতিশীল করে রাখতে পারে। তো এই প্রসঙ্গে যদি আমরা বলি যে টায়ারটা কী কাজ করে, বাসটাকে একটা ভালো গ্রিপ দেয়। কার উপরে গ্রিপ দিচ্ছে, কার সাথে ও পিছলে না গিয়ে আটকে থাকতে পারছে, রাস্তাতে। তাহলে বাক্যটা কী হবে, দ্য টায়ার গিভস দি বাস, টায়ারটা বাসটাকে দিচ্ছে গুড গ্রিফ, একটা ভালো গ্রিপ। এই অর্থে গ্রিপ কি আগে এও দেওয়া যায়, এ গুড গ্রিফ, একটা ভালো গ্রিপ দিচ্ছে অন দি রোড। এখানে স্মরণীয়, এই রোডের ক্ষেত্রে যখন এই যে পাকড়াও বোঝাবে তখন গ্রিপকে আনকাউন্টেবল নাউনও করা যাবে। এটা যদি কম্পেয়ার ডিগ্রি করি যে দ্য টায়ার অফ দিস কোম্পানি, এই কোম্পানির টায়ার গিভস বেটার গ্রিপ, এই দেখুন এ ব্যবহার করিনি, আনকাউন্টেবল নাউন করেছি, অন দি রোড। এইবার এটা যদি ভার্ব হিসাবে ব্যবহার করি, তো বাংলাটা অন্যরকম করি যে রাস্তাটা এতই পিচ্ছিল যে টায়ারটার পক্ষে গ্রিপ করা, পিছলানো থেকে নিজেকে রক্ষা করা সম্ভব হচ্ছে না। তো এখানে টি ডবলও বসবে, দ্য রোড ইজ টু স্লিপারি, দ্য রোড ইজ টু, টি ডবলও কিন্তু স্লিপারি, SLIPPERY, কার পক্ষে টু স্লিপারি, ফর দ্য টায়ার্স, টায়ারগুলোর পক্ষে, TOYRES। এইবার ভার্ব হয়ে গেল টু গ্রিপ, GRIP। যারা এই যে টি ডবল ও আর টিওর এইরূপ ব্যবহার জানেন তারা নিশ্চয়ই বাক্যটা বুঝতে পেরেছেন। যারা জানেন না তাদের জন্য এটা বোঝা একটু কঠিন হবে, সেই জন্য দুঃখিত। গ্রিপের আর একটি ব্যবহার আছে, সেটা হলো যে এই যে মানুষের আবেগ দিয়ে কাউকে যখন, আবেগের দিক দিয়ে যখন কাউকে পাকড়াও করে রাখবে, ধরে রাখবে, আবেগটা এমন জেগে উঠবে যে ওইখান থেকে আর নিজেকে আলাদা করা কঠিন হয়ে যাবে, সেক্ষেত্রেও কি বসবে, গ্রিপ শব্দটি নাউন হিসাবে বসতে পারবে, ভার্ব হিসাবেও বসতে পারবে। যেমন বলতে পারি যে যেমন টেরোরিজম, সন্ত্রাসবাদ কী কাজ করে, সন্ত্রাসবাদ কাশ্মীরের রাজনীতিকে পাকড়াও করে রাখে। তো এটি যদি আমরা ইংরেজি করি তাহলে টেরোরিজম হ্যাজ রাখে, কন্টিনিউ করি, এটা তো চলতেই আছে না, যুগ যুগ মানে বছর বছর ধরে চলছে। টেরোরিজম কন্টিনিউ করে যাচ্ছে, কী কথা, টু হ্যাভ এ ফার্ম গ্রিপ বা টু হ্যাভ এ স্ট্রং গ্রিপ বললে বুঝি ভালো হয়। আবার রিপিট করছি, টেরোরিজম কন্টিনিউজ, চালিয়ে যাচ্ছে, কী কাজ করাটা চালিয়ে যাচ্ছে টেরোরিজম, টু হ্যাভ এ স্ট্রং গ্রিপ, STRONG গ্রিপ অন কাশ্মীরি পলিটিক্স। তো এই যে আমরা টেরোরিজমকে করে দিলাম, বা টেরোরিজম যদি বলি যে যদি আমরা বলি যে টেরোরিজম কী কাজ করেছে, মানুষের কল্পনাকে উত্তক্ত করছে, যদি টেরোরিজমটা খারাপ জিনিস তো বলে দিলাম আর কি। তো টেরোরিজম গ্রিপস পিপলস ইমাজিনেশন, এইভাবেও করা যাবে যে টেরোরিজম কী কাজ করেছে, মানুষের কল্পনাতে নিজের পাকড়াওটাকে বজায় রেখেছে, মানে মানুষের কল্পনায় শুধু টেরোরিজম এইটাই হয়ে যাচ্ছে। গ্রিপ তো ভাব করলাম, এটা নাউন দিয়েও করা যাবে, তখন বাক্যটা এরকম হবে, টেরোরিজম হ্যাজ এ গ্রিপ অন, তখন হয়ে যাবে পিপলস ইমাজিনেশন। আশা করছি এই আবেগটাও যে গ্রিফের নাউন বা ভার্বের প্রয়োগে বাক্য তৈরিতে
কাজ করতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করে দিলাম। আচ্ছা, গ্রিপের আরও কিছু নাউনের ব্যাখ্যা ছিল যেগুলো সাধারণত ভার হিসাবে ব্যবহৃত হয় না। কোনো কোনো ব্যাগের ইংরেজিও গ্রিপ হয়। আর এই যে হেয়ার গ্রিপ, মেয়েদের যে ক্লিপ হয় না, চুলের ক্লিপ, এই ওটাকেও হেয়ার গ্রিপও বলা হয়ে থাকে, কেন ওটা চুলটাতে আটকে থাকে তো, ওই জন্য ওটা হেয়ার গ্রিপও বলে। আর একটা গ্রিপ হয় ওই যে একটা কোনো যন্ত্রের, যেমন একটা হাঁসুয়ার একটা বাঁটটা এমনই যে হাত দিয়ে ধরলে পিছলে যাবে না, যেমন মোটর সাইকেলের যে এটা থাকে হ্যান্ডেলটা, ওটা তো গ্রিপ বলা যেতে পারে, কেন ওটা ধরলে হাতটা পিছলাই না। তো যে যা পিছলে যাবে না, ওই ধরার জায়গাটাকেও নাউন হিসাবে গ্রিপ বলা যেতে পারে। তো আজ আমরা গ্রিপ নিয়ে যথেষ্ট আলোচনা করলাম, আর গ্রাস্প নিয়ে যতটা পারলাম আলোচনা করলাম। আশা করছি বোঝাতে পেরেছি। বোঝাতে না পারলে কমেন্ট সেকশনে মন্তব্য কামনা করছি। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।